হে গাইস, ওয়েলকাম ব্যাক। চাঁদেরপুরি পার্ট 5 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। সোহানার কাছে গিয়ে দেখলাম ওর রক্তাক্ত শরীরটা কাঁপছে। কান্না করতে করতে সোহানার মাথা কোলে নিয়ে বললাম, কিছু হবে না তোর। সোহানা চোখ খোল, কিছু হয়নি। কথা অ্যাম্বুলেন্স খবর দাও, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কথা মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে নিয়ে এলো। তাড়াতাড়ি করে সোহানাকে হাসপাতালে নিয়ে গেলাম। নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না। সোহানার চোখ খুলছে না কেন? ইমার্জেন্সিতে নিয়ে সোহানার চিকিৎসা করতে লাগলো ডাক্তার। আমি আর কথা বাইরে বসে আছি। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কথা আমার কাঁধে হাত রেখে বলল, সোহানা সুস্থ হয়ে যাবে, নিজেকে শান্ত রাখো। আমি বললাম, কিভাবে শান্ত রাখবো নিজেকে? ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কথা, এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই। আমি ছাড়া কেউ নেই। আমি আমার বোনকে হারাতে পারবো না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো ইমার্জেন্সি থেকে। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি হয়েছে? আমার বোন ভালো হয়ে যাবে তো নাকি? ডাক্তার মন খারাপ করে আমার কাঁধে হাত রেখে বলল, অ্যাক্সিডেন্টে ওর মাথা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে। ব্রেনের এক পাশে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। আই এম সরি। ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে। তোমাকে দেখতে চেয়েছে, যাও শেষবারের মতো ওর সাথে দেখা করে নাও। এই বলে ডাক্তার চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার এটা কি বলে গেল? আমার বোন বাঁচবে না মানে? না, আমি এটা বিশ্বাস করি না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। আমি পুরো শক্তিহীন হয়ে যাচ্ছি। ফ্লোরে পড়ে যেতে লাগলে কথা এসে আমাকে ধরে শান্ত করে বলল, আমরা মরণশীল, জন্ম নিলেই মরতে হবে। নিজেকে শান্ত করো, যাও সোহানার সাথে দেখা করো, ও শেষবারের মতো তোমাকে দেখতে চায়। আমি উঠে ধীরে ধীরে ভাঙা পায়ে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে। দরজা খুলে ভিতরে ঢুকলে দেখলাম আমার বোনটাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। পাশেই সিটে স্ক্যান মেশিন, সোহানার শেষ নিঃশ্বাসগুলো গণনা করা হচ্ছে। মাথার ব্যান্ডেজ থেকে চুয়ে রক্ত বের হচ্ছে। আমি নিজেকে শান্ত রাখতে চাইলেও চোখ শান্ত থাকছে না। চোখে পানি নিয়ে সোহানার পাশে বসে ওর হাত ধরে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, সোহানা। ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতে অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, ভাইয়া, তোর মনে হয় আমার বিয়েতে লুঙ্গি ডান্স দেওয়া হলো না রে। আমি বললাম, কে বলছে? সব হবে, দেখিস, তোর কিছু হবে না। ডাক্তার বলছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি কি তোকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিব নাকি, পাগল? সোহানা মুচকি হেসে বলল, ভাইয়া, আমি জানি আমি আর বাঁচবো না। আমাকে মিথ্যা আশা দিস না। তুই আমাকে প্রমিস কর পরের জন্মেও আমার ভাই হয়ে আসবি। আমি চোখের পানি মুছে হালকা হেসে বললাম, প্রমিস করলাম। আমি পরের জন্মে কেন, আগামী 7 জন্ম হলো তোর ভাই হয়ে আসবো। একটা কথা তোকে কখনো মুখ ফুটে বলিনি আমি। জানোস আমি না তোকে অনেক ভালোবাসি। তুই চলে গেলে এই পৃথিবীতে আমি অনেক একা হয়ে যাবো রে। প্লিজ যাস না। আমি তোকে আর কখনো ভিন্ডি বলে খেপাবো না, আর কখনো তোর সাথে রাগ করবো না। তুই যা বলবি আমি তাই শুনবো। তবুও থেকে যা আমার সাথে। সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল তোর সাথে সারা জীবন থেকে যাওয়ার। আমাদের স্বপ্নগুলো আদ্রাই থেকে গেল ভাইয়া। অনেক জ্বালিয়েছি তোকে, পারলে মাফ করে দিস এই বোনটাকে। আর কখনো হয়তো বলবো না। ইয়াস, আমাকে ভেন্ডি বলবি না। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। সোহানা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বলছিলাম না আমি চলে গেলে একটুও কাঁদবি না। আমার ভাইয়াটার মুখে হাসিটাই মানায়। দরজায় দাঁড়িয়ে থাকা কথাকে ডাক দিয়ে সোহানা বলল, কথা, আমার এই পাগলা ভাইটাকে দেখে রেখো। ভাইয়া, আজকে আমার মাকে খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছা করছে মাকে। যদি কখনো মাকে খুঁজে পাস তাহলে বলিস আমি তাকে অনেক ঘৃণা করি। এখনই সিটি স্ক্যান মেশিন টুটটুট শব্দ হতে লাগলো। আমি তাড়াহুড়ো করে ডাক্তারকে ডাকতে লাগলাম। সোহানার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সোহানা আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। আমি বললাম, কিছু হবে না তোর, ডাক্তার আসছে, খবরদার চোখ বন্ধ করবি না। সোহানা বলল, ভাইয়া, শেষবারের মতো একবার ভিন্ডি বলে ডাকবি আমাকে। আমি বললাম, ফালতু কথা বলবি না। আমি আর কখনো তোকে ওই নামে ডাকবো না। তোর কিছু হবে না বোন। সোহানা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সিটি স্ক্যান মেশিনে সোহানার হার্টবিট টুট টুট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি আস্তে করে ডাক দিলাম, ভেন্ডি, এই ভেন্ডি, কি হলো? চোখ খোল, কথা বল আমার সাথে ভেন্ডি। সোহানা আর কোনো কথা বলল না। ডাক্তার এসে নার্ভ চেক করে বলল, তোমার বোন আর নেই। আমি নিশ্চুপ হয়ে সোহানার গালে হাত দিয়ে বললাম, দেখ ডাক্তার কি বলছে, তুই নাকি আর নেই। একবার চোখ খুলে দেখিয়ে দে। তারা মিথ্যা বলছে। কিরে, চোখ খুলবি না? আমি কিন্তু এখন রাগ করব। কথা এসে বলল, ইয়াস, সোহানা সত্যি আমাদের ছেড়ে চলে গেছে। তুমি ওর পাশে কেঁদো না, ও কষ্ট পাবে তোমাকে কাঁদতে দেখলে। আমি কথার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওর কিছু হয়নি, তোমরা মিথ্যা বলছো। আমার বোন ঘুমিয়ে আছে।
এভাবে আমি সোহানার পাশে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি আমার বোনটা আর নেই। আমার চোখ ভর্তি হয়ে পানি আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি সইতে পারছি না। এক সময় চোখ বন্ধ রেখে চিৎকার করে কান্না করে দিলাম। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করছে। আমার বোনটা এখন আমার হাত ছাড়েনি, শক্ত করে ধরে আছে। পৃথিবীতে আমার একমাত্র আপন মানুষটাই হারিয়ে ফেললাম। আমি কিভাবে সহ্য করব এটা? সোহানার দাফন কাফন শেষ করে এক এক করে সবাই চলে গেল। হাসপাতালের কর্তৃপক্ষ থেকে সোহানার শেষ কার্যের সব খরচ বহন করা হয়েছে। অনেক মানুষের অংশগ্রহণ। সোহানার জানাজা শেষ হয়েছে। সবাই চলে যাওয়ার পর আমি একা সোহানার কবরের পাশে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছি। আমার ভেন্ডি অন্ধকার অনেক ভয় পায়। কবরে এই গভীরে অন্ধকারে নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে আমার বোনটা। চোখে ভাসতে লাগলো সোহানার দুষ্টামিগুলো, ওর চঞ্চলতা, রাগী চেহারা, বাচ্চাদের মতো কান্না করা, আইসক্রিম খাওয়ার বাহানা, আমার চুল ধরে টানা। ইয়াস, আমারে ভেন্ডি বলবি না, আমি তোর বোন হইছি, তোর 7 জন্মের ভাগ্য, গাধার বাচ্চা। সবকিছু আমার চোখ থেকে পানি হয়ে ঝরে পড়ছে। পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আনমনে তাকিয়ে দেখলাম কথা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। জুজুকে দেখে আমার মাথা রক্ত উঠে গেল। কথার কাছ থেকে জুজুকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, তোর জন্য সোহানা মারা গেছে, আর কোনোদিন আমার সামনে আসবি না, তাহলে তোকে আমি মেরে ফেলবো। কথা আমাকে শান্ত করে বলল, কি বলছো এসব? জুজু একটা অবুঝ প্রাণী, ওর কোনো দোষ নেই। আমি বললাম, তুমি চুপ করো, আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না, ওর জন্যই আমার বোন মারা গেছে। ও কেন মারলো না, ও কেন মরলো না, ওকে আমি মেরে ফেলবো। কথা আমাকে ধরে বলল, চলো এখান থেকে, জুজুকে ওর মতোই ছেড়ে দাও, ওকে মেরে তুমি অপরাধী হইও না। জুজু ইয়াসকে এত রাগান্বিত কখনো দেখিনি। জুজু হয়তো বুঝতে পারছে না ইয়াস ওর সাথে এমন কেন করছে, ওর অপরাধ কি। জুজু ভয়ে একটা জোপের সাথে লুকিয়ে রইল। আমি আর কথা সোহানাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসলাম। জুজু আমাদের পিছন পিছন আসছে ভয়ে ভয়ে। এটা দেখে আমি একটা পাথর নিয়ে জুজুর দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা সোজা জুজুর মাথায় গিয়ে লাগলো। জুজু তার ভাষায় কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তখন কথা বলল, এটা তুমি ঠিক করলে না, জুজুর কোনো দোষ নেই। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম। কথা মন খারাপ করে আমার সাথে হাঁটছে। জুজু গিয়ে ভারাক্রান্ত মনে সোহানার কবরের ওপর বসে অঝরে কেঁদে যাচ্ছে। পাথর লাগার ফলে জুজুর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এই অবুঝ প্রাণীটা হয়তো বুঝতে পারছে না ইয়াস কেন এমন করলো, কিন্তু সোহানাকে যে এখানে শুয়ে রাখা হয়েছে সেটা জুজু দেখছে। তাই সোহানার কবরের উপর কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়ে ফেললো জুজু। আমি আর কথা চাঁদের পরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কথা বলল, তুমি যদি চাও এখান থেকে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর কখনো দেখা দিব না, আর আমার জন্য কেউ তোমাকে বিরক্তও করবে না। আমি একটু হেসে বললাম, তার মানে তুমিও সোহানার মতো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? কথা বলল, না না, আমি এটা বলতে চাইনি, তোমার মনের অবস্থা ভালো না, তাই তোমাকে এসব ঝামেলায় জড়াতে চাইনি। আমি বললাম, কি করতে হবে বলো। আমি চাই না সোহানার মতো তুমিও হারিয়ে যাও। আমার বোনকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে তো বাঁচাতে পারি চন্দ্রগ্রহণের আগে। কথা বললো, তাহলে চলো আমার সাথে। এই বলে চাঁদের পুরীতে প্রবেশ করলাম আমরা। কথা বলল, রাজা দুইজন রাক্ষসকে পাঠিয়েছিল সামিয়া মানে আমার মাকে মারার জন্য। তারা এখনো এই বাড়িতে বন্দী হয়ে আছে, তাই প্রস্তুত থেকো সব সময়। রাক্ষসগুলো একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ রাক্ষসটা সব সময় একটা কালো ছায়ার মতো হয়ে থাকে, আর মহিলা রাক্ষসটা সাদা কাপড় পরে থাকে। আমি বললাম, ওরা এই বাড়িতে বন্দী হলো কিভাবে? ওরা তো এসেছিল সামিয়া আন্টিকে মারার জন্য। কথা বলল, রাজা যখন ওদেরকে পাঠিয়েছিল তখন আমি মায়ের গর্ভে ছিলাম, কিন্তু আমি অন্য সব বাচ্চার চেয়ে আলাদা, কারণ আমার বাবা জিন আর মা মানুষ ছিল। আমি গর্ভে থাকতেই মাকে বিভিন্ন বিপদের অসন্নি সংকটে দিতাম, আর মাকে বলে দিতাম কি করতে হবে। রাক্ষসটা যখন এসেছিল আমি মাকে বলছিলাম একটা রুমের ভিতর লবণ ছিটিয়ে রাখতে এবং ভেতরে কাটা দরজায় ছিটিয়ে রাখতে। মা আমার কথা মতো সেগুলো করলে রাক্ষসরা সবার প্রথমে ভেতরে কাটার সাথে আঘাত পায় এবং লবণের স্পর্শে তারা ভুলে যায় এখানে কি করার জন্য এসেছিল, আর সেই থেকেই তারা এখানেই আছে। আমি বললাম, তাহলে তোমার মা কিভাবে মারা গেল, আর আমাদের লালন পালন করার জন্য তোমার মা কিসের চুক্তি করছিল? তখন কথা বলো, চলো সব জানতে পারবে। এই বলে আমরা চাঁদের পরীর দোতলায় উঠছিলাম সিঁড়ি বেয়ে। তখন নিচের তলা ফ্রিজের ভিতর থেকে একটা শব্দ আসলো। আমি বললাম, এটা কি ছিল? কথা বললো, জানি না, চলো গিয়ে দেখি।
দেখে আসি ফ্রিজ নিয়ে কে দুষ্টামি করতেছে। আমি ধীরে ধীরে ফ্রিজের কাছে এগিয়ে গেলাম। একটু দূর থেকে উকি মেরে দেখলাম সেই দুইটা লোক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। কথা ডাক দিয়ে বলল, আপনাদেরকে না বলছি আমি বাসায় থাকলে নিজেদের কখনো দৃশ্যমান করবেন না, তবুও কেন এখানে বসে এসব করছেন? তাদের মাঝে একজন ভিত খুঁটে একটা হাসি দিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। এটা দেখে কথা প্রচণ্ড রেগে তাকে ধরে কাপড়ের মতো এপাশ ওপাশ আছড়িয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্রিজের কাছে। এটা দেখে দ্বিতীয় লোকটা বলল, মাফ করে দেন মনিব, আমরা আর আপনার সামনে দৃশ্যমান হব না। এটা বলে তারা দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল। কথা বলল, এই দুইজন অনেকদিন আগে এখানে চুরি করতে এসেছিল, আমি মেরে তাদেরকে এখানেই বন্দি করে রেখে দিয়েছি। মাঝে মাঝে এমন বিরক্ত করে, তাই ধোলাই করা জরুরি। তখনই পিছনের দেওয়াল টাঙিয়ে রাখা বড় ঘড়ি টুং করে একটা ঘন্টা বাজলো। কথা বলল, আমাকে এখন যেতে হবে ইয়াস, দাদুর সাথে কথা বলতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, এই দাদু আবার কে? কথা বলল, একজন বুজুর্গ জিন। মা মারা যাওয়ার পর আমি তার কাছেই বড় হয়েছি, উনি আমার অভিভাবক। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমি কি করব? আর তুমি কখন ফিরে আসবে আবার? কথা বলল, খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই সময়টা তুমি গিয়ে দেখে আসো সেই দিন সোহানার জন্মের পর আর কি কি হয়েছিল। এই বলে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো কথা। আমিও ওর পিছন করে দোতলায় উঠে গেলাম। কথা গিয়ে সেই মিশরি কফিনে শুয়ে পড়লো আর বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই বলে চোখ বন্ধ করে ফেললো। আমি দেখলাম কথার শরীর থেকে অদ্ভুত এক ধরনের রোশনি বের হচ্ছে। তারপর নিজেই কফিনের ঢাকনাটা বন্ধ হয়ে গেল। একে আমরা দেখতে পাই চাঁদের পরীর বাইরে এসে জুজু রক্তাক্ত মাথায় বসে আছে। জুজু জানে ইয়াস এখানে আছে, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রচণ্ড ক্ষুধায় জুজুর পেট লেগে গিয়েছে একদম। জুজু ভালো করে দাঁড়াতেও পারছে না। জুজুর শরীর অনেক খারাপ। পাশ দিয়ে একটা লোক যাওয়ার সময় জুজুকে এই অবস্থায় দেখে কিছু খাবার দিয়ে যায় জুজুর সামনে। জুজু খাবারে মুখ লাগাতে গিয়ে থেমে গিয়ে কিছু একটা ভেবে খাবারের প্যাকেটটা মুখে নিয়ে চাঁদের পরীর ভিতর প্রবেশ করলো। জুজু হয়তো ভাবছে ইয়াস কিছু খায়নি, ইয়াসেরও হয়তো খিদে পেয়েছে। জুজু হাঁটতে পারছিল না ভালোভাবে, কেঁপে কেঁপে পড়ে যাচ্ছিল। কথা চলে যাওয়ার পর আমি মন খারাপ করে বসে আছি সেখানে। হঠাৎ পিছন থেকে কেউ বলল, তুইও মরে যা। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটাই হয়তো সেই রাক্ষস এখানে বন্দি থাকা। আমি বললাম, আমিও মরে যাব মানে? ছায়াটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, তোর একমাত্র বোন মারা গেল, তুই কিছুই করতে পারলি না। আসলে তোরা মানুষটা অনেক দুর্বল। আমাদেরকে দেখ, 1000 বছর ধরে বেঁচে আছি, আমাদের কোনো মৃত্যু নেই। আমি একটু হেসে বললাম, 1000 বছর ধরে বেঁচে থেকে কি শিখেছিস? যেই উদ্দেশ্যে তোকে এখানে পাঠানো হয়েছিল সেটাই তো ভুলে গিয়েছিস। এটা শুনে ছায়াটা চিৎকার করে বলল, তুই সামান্য মানুষ হয়ে আমাকে অপমান করছিস? তোকেও তোর বোনের কাছে পাঠানোর ব্যবস্থা করছি, চাঁদের পরী তো নেই, তোকে কে বাঁচাবে এখন? এই বলে কালো ছায়াটা আস্তে আস্তে একটা অবয়বের রূপ নিল। ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত শব্দ করে। আমি কি করব না করব বুঝে ওঠার আগে কোথা থেকে যেন জুজু লাফিয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবং রাগান্বিত হয়ে পিঠ উঁচু করে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। হয়তো জুজুর বাসায় ও বলছে, খবরদার ইয়াসের দিকে এক পাও এগুবি না। এটা দেখে কালো অবয়বটা ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এ থেকে বোঝা গেল রাক্ষসটা বিড়াল ভয় পায়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। খেয়াল করলাম জুজুর মাথা ফেটে সেখানে রক্ত শুকিয়ে গেছে। আমার মনে পড়লো পাথর মেরেছিলাম ওর দিকে। জুজু অনেক দুর্বল। আমার চোখে পানিতে টলমল করছে। জুজু মুখ করে নিয়ে আসা খাবারের প্যাকেটটা ভয়ে ভয়ে আমার সামনে এনে রাখলো। ও ভাবছে আমি আবার ওকে মারবো, কিন্তু আমি এবার আর সহ্য করতে পারলাম না। কান্না করে দিয়ে জুজুকে কোলে নিয়ে বললাম, আমাকে মাফ করে দে। আমার ভেন্ডির মৃত্যুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোকে আঘাত করছি আমি, আর তুই কিনা আহত শরীর নিয়েও আমার বিপদে ঝাঁপিয়ে পড়লি। আমার জন্য খাবার নিয়ে আসলি, আমাকে মাফ করে দে জুজু। জুজু খুশি হয়ে আমার গাল চাটতে লাগলো। বুঝলাম ওর মনে আমার জন্য একটুও রাগ নেই। কত সহজেই ও সব ভুলে আমাকে মাফ করে দিল। আমরা মানুষরা কেন এটা পারি না? আমরা রাগ পুষে রেখে ভিতর থেকে ধ্বংস হয়ে যাই। আমরা সহজে কাউকে ক্ষমা করতে পারি না। আমি নিজের গেঞ্জি খুলে সেটা ভিজিয়ে জুজুর মাথায় রক্তগুলো পরিষ্কার করে দিয়ে সেখানে একটা কাপড় বেঁধে দিলাম। তারপর জুজুর সামনে খাবার দিলে সে শুকে আবার মুখ ফিরিয়ে নিল। আমি বুঝতে পারলাম, তাই খাবার থেকে কিছুটা আমি খেলাম। তারপর জুজুর সামনে দিলে সেও খেয়ে নিল। খাওয়া শেষে বললাম, জুজু তুই এখানে অপেক্ষা কর, আমাকে আমার শৈশবে ফিরে যেতে হবে। কি হয়েছিল সেদিন সেটা দেখতে হবে। এই বলে কথার কফিনের কাছে গিয়ে সেটা হালকা ফাঁকা করতে সেদিনের মতো
রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। একটা প্রজাপতি এসে আমার হাতে বসতেই আমি অন্য এক জগতে চলে গেলাম। গাইস, আজকের পার্টটা এখানেই শেষ করলাম। আপনারা পার্ট 6-এর জন্য অপেক্ষা করেন। পার্ট 6-এ এই গল্পের সমাপ্ত হইব। তো দেখা হইব কালকে। সবাই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আজকের পার্টটা আপনাদের কেমন লাগলো। তো দেখা হইব কালকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।